গল্পাবলী, বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান। যারা আমাদের চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর গল্পগুলি কেমন লাগছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। তবে চলুন শুরু করা যাক রহস্য রোমাঞ্চ ঘেরা নতুন আরও একটি গল্প। শুনতে থাকুন গল্পাবলী। আজ বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক, চিকিৎসক ও বিখ্যাত গোয়েন্দা চরিত্র কিরিটি রায়ের স্রষ্টা ডক্টর নিহারঞ্জন গুপ্তের জন্মদিন। 1911 সালে আজকের এই দিনে অর্থাৎ 6ই জুন তৎকালীন যশোর জেলার লোহাগাড়া উপজেলার ইটনায় জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল বিখ্যাত কবিরাজ বংশীয়। পিতার স্থানান্তরিত চাকরির কারণে তিনি অনেক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে লেখক হওয়ার। মাত্র 18 বছর বয়সেই শিশুসাথী নামক একটি পত্রিকায় রাজকুমার শীর্ষক প্রথম ধারাবাহিক উপন্যাস লেখেন। তার মা তাকে সর্বদাই লেখালেখির জন্য উৎসাহিত করতেন। তার লেখা প্রথম গোয়েন্দা উপন্যাসে কালো ভ্রমর রচনাটিতে গোয়েন্দা চরিত্রে কিরিটি রায় চরিত্রটি হয়ে ওঠে বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টি। এই পর্যন্ত প্রায় 45টি উপন্যাসকে বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রায়ন করা হয়েছে। আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁরই লেখা একটি ছোট গল্প পাঠ করে শোনাতে চলেছি। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি সুব্রত চক্রবর্তী এবং নারী কণ্ঠে পূজা সরকার। চলুন শুরু করা যাক আজকের গল্প, ডক্টর নিহারঞ্জন গুপ্তের লেখা ছোট গল্প কুয়াশা। মহিতোষের ডায়েরির কয়েকটা পৃষ্ঠা। সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে। ভয়ে গাটা একেবারে কাঁটা দিয়ে উঠল মহির। তার সহজ বুদ্ধি, বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না, হওয়া সম্ভবও নয়। তথাপি দু চক্ষু দিয়ে একটু আগে যা সে দেখেছে সেটাকে অস্বীকারই বা করে কি করে, এবং একেবারে ভুতুরে অবিশ্বাস্য বলে উড়িয়েই বা দেয় কি করে। কিন্তু আশ্চর্য, ভাবতে গেলে এখনো গাটা যেন শিরশির করে উঠছে, গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে। টেবিলের উপরে রক্ষিত টেবিল ল্যাম্পের শিখাটা আরও একটু উস্কিয়ে দিল মহি। আলোর শিখাটা আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আরেকবার মহি ঘরটার চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে, না, নেই কিচ্ছু। অথচ এই একটু আগেও দেখেছে সে স্পষ্ট। যদিও ঘরের আলোটা ঈষৎ কমানো ছিল, তবু সেই কম আলোতেই সে স্পষ্ট দেখেছে। চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না। আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটি পড়ছিল মহি। সুন্দর কমনীয় চুরি পরা দুখানি হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের উপরে রাখল। চুরির মিষ্টি মৃদু আওয়াজেই তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল। একদৃষ্টে কতটা গভীর বিস্ময়ের সঙ্গে তার সামনের টেবিলের পরে ন্যস্ত
চুরি পরা হাত দুটির দিকে তাকিয়েছিল মহি। কি সুঠাম হাত দুটি, টেবিলের পরে ন্যস্ত হয়ে আছে, যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপরে অঙ্কিত দুটি বঙ্কিম রেখা। কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই মহি যেন বিস্ময়ে ও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে। কেউ নেই তার সামনে, পার্শ্বে, পশ্চাতে বা ঊর্ধ্বে। একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে। আশ্চর্য! তবে এই একটু আগে সে কার দুটি হাত দেখেছিল তারই সামনে টেবিলের উপরে ন্যস্ত? এতক্ষণে তার মনে পড়ে, বাড়িটা চমৎকার খোলামেলা দেখে, অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, দুখানা বাড়ির পরের বাড়িটাতে যিনি থাকেন, রাধানাথবাবু, তখন বারবার করে মহিকে বলেছিলেন, ও বাড়ি ভাড়া নেবেন না মহিবাবু, অনেক দিন থেকেই বাড়িটা অমনি খালি পড়ে আছে। কেন বলুন তো? বাড়িটা তো দেখলাম চমৎকার। হ্যাঁ, বাড়িটা চমৎকার, দেখতে শুনতে চমৎকার, সন্দেহ নেই। তবে রাধানাথবাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন। তবে কি মশাই? মানে বাড়িটার সম্পর্কে নানা রকম কথা শোনা যায়। এর আগেও দুই একজনে এসেছিলেন, তবে আর টিকতে পারেননি এক রাত্রের বেশি। তাই বুঝি অমন চমৎকার বাড়িটা আজও খালি পড়ে আছে? হাসতে হাসতে মহি বলে, কিন্তু ব্যাপারটা কি ঠিক তা বলতে পারেন? ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটায়? জানি না মশাই, তবে বছর দুই অমনি ভ্যাকেন্টি পড়ে আছে, এবং পূর্বে যে দু চারজন ভাড়াটে এসে উঠেছিল তারা এক রাত্রির বেশি থাকতে পারেননি। দেখুন রাধানাথবাবু, গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি, কিন্তু আমারও পক্ষে মানানসই হয়, একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি, এমন একটি বাড়ি আজ পর্যন্ত দেখলাম না যা ভাড়া পাওয়া যাবে। অথচ আমার ও আমার বুড়িমার পক্ষে ওপরে নিচে চারখানা ঘরওয়ালায় ওই বাড়িটা একেবারে ঠিক যেমনটি খুঁজছিলাম তেমনটি। ভূতের ভয়ই থাক আর যাই থাক, এ সুযোগ হারাতে আর যেই পারুক, আমি পারব না। কিন্তু না রাধানাথবাবু, ভূতের ভয় তেমন আমার নেই। মহি হাসতে হাসতে বলে, আর তাছাড়া 27 বছর হলো, আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি। বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটা যদি একান্তভাবে উপস্থিত হয়, বহুদিনের আকাঙ্ক্ষাটাও সেই সঙ্গে মিটে যাবে। এমনকি বাড়ির মালিক কান্তিবাবুও মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি, এবং ভাড়ার কথা বলতে বলেছেন, দেখুন আগে আপনারা বাড়িটা শ্যুট করে কিনা, তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে। প্রত্যুত্তরে মহি বলেছে, না কান্তিবাবু, সেটা ঠিক হবে না। শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন, যা আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না। না না, ভয় নেই আপনার, নিশ্চিন্ত থাকতে পারেন। যদি আপনার থাকা হয়ই, যা ন্যায্য ভাড়া মনে করেন তাই নহে দেবেন। মনে থাকে যেন? আরে থাকবে থাকবে। সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি যেন কেমন গুলিয়ে যাচ্ছে মহির। একটু আগে যা সে স্পষ্ট দেখেছে, কোনো মতেই সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারছেই বা কই।
হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:30 বাজে। মহির কেমন যেন একটা রোগ চেপে গেছে মাথার মধ্যে। আবার সে পড়বার ভান করে, কিন্তু পড়ায় মন বসে না। দু চক্ষুর দৃষ্টি তার অধীর অপেক্ষায় টেবিলের দিকে নিবদ্ধ। তৃতীয়বার পূর্ববৎ হাত দুটি ন্যস্ত হল টেবিলের উপরে, এবং এবারে বাম দিকে প্রথমবারের মতো। আশ্চর্য, আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন, ভয় পাননি? ভয় পাবো কেন? মহি এবারে জবাব না দিয়ে আর পারে না। ভয় পাবেন না মানে? আচমকা এমনি দুটো হাত দেখলে তো সবাই ভয় পায়। তাছাড়া কি? আমার ওই হাত দুটোই যে আপনার কণ্ঠদেশকে মৃত্যু ক্ষুধায় টিপে ধরবে না, কেমন করে জানলেন? হাসছেন যে, বিশ্বাস হলো না বুঝি আমার কথা? জানেন, এই হাতে আমি গলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি। চেয়ে দেখুন, দেখুন আমার আঙুলের বাঁকানো ধারালো নখের দিকে এখনো রক্তের দাগ শুকিয়ে আছে। চমকে উঠল মহি। তবে কি নখাগ্রে ও রক্তের দাগ? চন্দন নয়, রক্তচন্দন নয়। আবার মুখ তুলে তাকালো মহি, এবং পূর্ববৎ এবারেও দেখল যে ঘর শূন্য। এবং হঠাৎ ঠিক সেই মুহূর্তে দপদপ করে বার কয়েক কেঁপে উঠে টেবিল ল্যাম্পটা নিভে গেল। ঘরটা ভরে উঠল নিশ্চিদ্র আঁধারে। একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে আছে। কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন? আমাকে দেখা যায় না, দেখতে পাবেনও না আমাকে, কেবল আমার ওই হাত দুটো ছাড়া। স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ, জানেন না এ কথা? শোনেননি? অন্ধকার যেন কথা বলে উঠল। কিন্তু আপনি যেই হন, ভূত প্রেতজনী, জানবেন, ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে সরাতে পারবেন না। মহি এবার বলে ওঠে। তাড়াবো কেন? থাকুন না। তা আপনাকে একা দেখছি, বিয়ে থা করেননি বুঝি? আপনারা যে লোকে বাস করেন শুনি, সব কিছুই তো আপনারা দেখতে পান, জানতে পারেন। এ কথাটা জানেন না? কে বললে আপনাকে যে আমরা সব কিছু জানতে পারি? আমাদের গতিবিধি শক্তির একটা নির্দিষ্ট সীমা আছে, তার বেশি এক চুলও আমরা এদিক ওদিক এগোতে পারি না। তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন। সেদিক থেকে গতি আপনাদের যত্রতত্র হওয়ারই তো কথা। সেটাই তো হয়েছে মুশকিল। সব কিছুই আমাদের বায়বীয় হলেও সুখ দুঃখ ব্যথা বেদনা ক্রোধ হিংসা সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান। কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ আবার মহি প্রশ্ন করে, এই যে একটু আগে বলেছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন, কিন্তু কেন বলুন তো? সকলকেই যে একঘেয়ে পতিব্রতা হতে হবে তারই বা কি মানে আছে? তাই প্রতিঘাতিনী হয়েছি আমি। অদ্ভুত যুক্তি আপনার। অদ্ভুত কিনা জানি না, তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটেনি। বলেন কি? হ্যাঁ, আপনাকেও হত্যা করার আমার ইচ্ছে হচ্ছে। সর্বনাশ, আপনার ইচ্ছাটি তো ভালো নয়। তাই বলে ভয় পাবেন না যেন। এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলার সাহস পায়নি। না পাওয়াটাই স্বাভাবিক নয় কি? কিন্তু আর না, ভোর হয়ে এলো। এবার আমি আজকে রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব,
কিন্তু সকালে উঠেই পালাবেন না তো? পালাবো কেন? পালাবার কোনো কারণই ঘটেনি। মৃদু হেসে মহি বলে। পরের দিন সকালে সারাটা রাত্রি জাগরণের পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমিয়েছিল। বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার। কান্তিবাবুও একটু আশ্চর্য হয়েছিলেন পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমিয়ে দেখতে। ব্যাপার কি এত সকালে? সকাল কোথায় মহিবাবু? বেলা 10টা বাজে যে, এখনও উঠছেন না দেখে। ভয় নেই কান্তিবাবু, আপনার ভূতের সঙ্গে কাল রাত্রে বেশ আমার যাকে বলে ভাবই জমে গেছে। বেশ বাড়িটি আপনার, শুধু খোলামেলাই নয়, চমৎকার একটা রোমান্সও এই বাড়িটার সঙ্গে আপনার জড়িত আছে। প্রচুর যেন হাসির কথা বলেছে মহি। এইভাবে সে হাসতে লাগলো। কিন্তু পরের দিন রাত্রি 1:15 পর্যন্ত অপেক্ষা করেও যখন কারোর দর্শন পাওয়া গেল না, কতকটা যেন হতাশারই সঙ্গে মহি শয্যায় গিয়ে আশ্রয় নিল এবং গত রাত্রের সেই অদ্ভুত অভিসারিণীর কথা ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শ্বাসরোধকারী অস্বস্তি ও বেদনায় ঘুমটা ভেঙে গেল। কঠিন হাতের 10 আঙুল দিয়ে কে যেন শায়িত তার গলা টিপে ধরেছে। শ্বাস বন্ধ হয়ে আসে। তাড়াতাড়ি 2 হাত দিয়ে আততায়ীর হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মহি চমকে উঠল। চুরি পরা 2টি হাত লৌহ বেষ্টনীতে তার গলা চেপে ধরেছে। নিয়মিত বারবেল মুগুর ভাজার হাত মহির, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততায়ী লৌহ বেষ্টনী থেকে নিজেকে যেন মুক্ত করতে পারে না সে। একই ক্রমে শ্বাস বন্ধ তো হয়ে আসছে যে, একটু হাওয়া, একটু হাওয়া। একটা গো গো শব্দ মহির কণ্ঠ হতে বের হওয়ার চেষ্টা করে। হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হস্তের লৌহ বেষ্টনী গলার ওপর থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ট হাসি। খিলখিল করে আনন্দে কে যেন হাসছে, টনটন করছে ব্যথায় এখনো মহির গলাটা। কেমন লাগলো? গত রাত্রের সেই নারী কণ্ঠ। মহির গলা দিয়ে কোনো স্বর তখন আর বের হয় না। পুনরায় নারী কণ্ঠে প্রশ্ন হলো, রোমান্সটা উপভোগ করলেন কেমন? নারীর পেলব বাহুতে চিরদিন আপনারা পুরুষেরা কামনার পরশই পেয়ে এসেছেন। মৃত্যুর পরশটা কেমন লাগলো? মহি তথাপি কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। কি ভাবছেন? ভাবছি 20 শতাব্দীর নারী আপনি, না সেই আদিম প্রস্তর যুগের বন্য নারী আপনি? 20 শতাব্দীর তমনি নারী তো সেই আদিম যুগের প্রবাহিকা, সেই রক্ত মাংস, সেই সব। কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র। আপনি রাক্ষসী। তবুও নারী। এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষেরা আমার পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না? যাকগে সে কথা। গলায় হাত বুলিয়ে দেবো আপনার? রক্ষে করুন, যে নমুনে একটু আগে দেখিয়েছেন আর হাত বুলিয়ে কাজে নেই। একটা চাপা দীর্ঘশ্বাস শোনা গেল। ঠিক এমনি ব্যথা লেগেছিল আমার, জানেন। আমাকেও যে গলা টিপে হত্যা করেছিল। কে হত্যা করেছিল আপনাকে? কে আবার? আপনার মতোই এক পুরুষ। কিন্তু আমিও তাকে হত্যা করেছি, প্রতিশোধ নিয়েছি। অনেক আশা করে সে এই বাড়ি করেছিল। ভেবেছিল আমাকে হত্যা করে
আমারই অর্থে তৈরি এই বাড়িতে সে তার মনোমতো প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে। নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয়, কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থের লোভে কে আমাকে? বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল কে? আপনার কাহিনীটা শোনবার বড় ইচ্ছে হচ্ছে। আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে। বাংলাদেশের অনেক হতভাগিনীরই জীবনে এমন ঘটনা ঘটেছে। কি শুনবেন সেই পুরাতন কথা? কিন্তু তা নয় হলো। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আমার পেছনে আপনি লাগছেন কেন? সব পুরুষই সমান, এক গোত্র। তাহলে আপনি চান যে এ বাড়ি ছেড়ে আমি চলে যাই? তা যাবেন কেন, থাকুন না। কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করেছিলেন, তারপরে আর থাকতে সাহস হচ্ছে না। এই না আপনার ভূতের ভয় নেই বলছিলেন? ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার মতো পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি? আমি পেতনি? জানেন, একদিন আমাকে একটি বার রঙ্গমঞ্চে চোখে দেখবার জন্য প্রেক্ষাগৃহ ভরে যেত। তখন তো আপনি পেতনি ছিলেন না। ভারী দুঃসাহস তো আপনার। এক্ষুনি যদি আবার আপনার গলা টিপে ধরি। সত্যি সত্যি ধরবেন নাকি? অসম্ভব কিছু নয়। শুনুন তাহলে, আমি এইমাত্র মনে মনে এক প্রকার স্থির করেছি, কি জানেন? কি? এ বাড়ি আমি ছাড়বো না। আমার হাতে মরতে চান নাকি? ক্ষতি কি? সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে। একদিন না একদিন তো মরতে হবেই। তারপর প্রসঙ্গটা পাল্টে মহি প্রশ্ন করে, ঘরটা বড় অন্ধকার, আলোটা জ্বালাবো? আলোটা জ্বাললেই আমাকে চলে যেতে হবে। তাই তো আমি চাই। কেন? আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না? না। বেশ, তবে আমি চললাম। মহি বাড়িটা ছেড়ে গেল না, কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল। রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করার দুর্নিবার প্রচেষ্টা জাগে। আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দু হাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে। মা এসেছেন, তিনি বারবার ছেলেকে বলেছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে, কিন্তু মহি কোনো মতেই রাজি হয় না। দিনের বেলাতে সে অত্যন্ত শান্তশিষ্ট, কোনো কিছু বোঝবার উপায় নেই। রাত্রি হলেই বাড়ে তার অস্থিরতা। অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে। কাউকে সহ্য করতে পারে না। এমনি করে কদিন তুমি এখানে থাকবে? মহি জবাব দেয়, যতদিন না তুমি আমাকে হত্যা করছো। কিন্তু তোমার এ কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। তবে তবে আমাকে হত্যা করো, আমি আর সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক, তোমাকে হত্যাই করব আমি। হ্যাঁ, তাই করো, তাই করো, আমাকে আমাকে মুক্তি দাও। কিন্তু পারে না, সে মহিকে হত্যা করতে পারে না। প্রতি রাত্রের প্রতিজ্ঞা পরের রাত্রে শিথিল হয়ে যায়। একজন করে প্রতিজ্ঞা, একজন করে চেষ্টা। কাহিনীর শেষে দেখা গেল একদিন প্রত্যুষে মহির হিমশীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে। তার গলায় 10 আঙুলের সুস্পষ্ট দাগ। গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে, কিন্তু কে? তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল। বাড়িটা আর ভাড়া হয়নি। এতক্ষণ শুনছিলেন ডক্টর নিহারঞ্জন গুপ্তের লেখা ছোট গল্প কুয়াশা। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যদি কোনো গল্প আপনাদের শোনার ইচ্ছা থাকে তাহলে সেটাও জানাবেন। তাহলে আজ আসি, আসবো আবার অন্য দিন এই রকমই
আকর্ষণীয় ছোট গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।